আচ্ছা, একবার ভাবুন তো, উনুন জ্বলছে, তার ওপরে একটা মাটির হাঁড়িতে জল টগবগ করে ফুটছে, আর সেই হাঁড়ির ভেতরে সেদ্ধ হচ্ছে মানুষের আস্ত একটা কাটা মাথা। তবে উনানটার পাশে বসে এক ব্যক্তি অত্যন্ত শান্ত চোখে সেই মাথার দিকে তাকিয়ে আছে। জল যখন পুরোপুরি ফুটে লালচে হয়ে গেল, সে খুব সাবধানে মাথাটা তুলে নিয়ে তার ভেতরের ঘিলুটা চামচ দিয়ে বের করলো। তারপর সেই ঘিলু ফুটন্ত জলের সাথে মিশিয়ে তৈরি করলো এক বাটি গরম স্যুপ, আর অত্যন্ত তৃপ্তি করে চুমুক দিয়ে সেই মানুষের মাথার ঘিলুর স্যুপটা খেয়ে নিল। কি ভাবছেন তো, এটা কোনো হরর সিনেমার দৃশ্য? একেবারেই না। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ্যে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যেখানে রাম নিরঞ্জন কোল নামের এক সাধারণ ব্যক্তি নিজেকে ঘোষণা করেছিল রাজা কোলন্দর বা বনের রাজা হিসাবে। সে 14 জন মানুষকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছিল, কিন্তু তার খুনের চেয়েও যেটা লাখ গুণ বেশি ভয়ঙ্কর ছিল তা হলো খুনের পর তার বীভৎস মানসিকতা। সে তার শিকারদের মাথা কেটে আলাদা করত, তারপর তাদের ঘিলু দিয়ে স্যুপ বানিয়ে পরম তৃপ্তিতে পান করত, আর খালি খুলিগুলো দিয়ে নিজের খামার বাড়িতে বন্ধুদের সাথে ফুটবল খেলতো। তবে কে ছিল এই মারাত্মক নরপিশাচ? কেন সে মানুষের ঘিলু দিয়ে স্যুপ বানিয়ে খেত? আর কিভাবে পুলিশ এক সাংবাদিকের নিখোঁজ ডায়েরি তদন্ত করতে গিয়ে এই শয়তানের আস্তানা খুঁজে পেল? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেব, আর আজ আমরা এবিডি এক্সট্রিমে দেখব ভারতের ইতিহাসের সবথেকে অন্ধকার ও বিকৃতি অধ্যায়, যেখানে মানুষের ছদ্মবেশে বাস করত এক নরখাদক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল এই নরখাদক ডায়েরির রহস্য। সময়টা ছিল 2000 সালের 14ই ডিসেম্বর। উত্তরপ্রদেশে দৈনিক আজ পত্রিকায় সাংবাদিক মনোজ সিং প্রতিদিনের মতো রাতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন, কিন্তু সে রাতে তিনি আর বাড়ি পৌঁছাননি। পরদিন সকালে তার পরিবারের লোক থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে। জাপান বা আমেরিকার মতো এখানে হাইটেক ফরেন্সিক ল্যাব ছিল না। পুলিশ প্রথাগত নিয়মে মনোজ সিংয়ের মোবাইল ফোনের কল ডিটেলস বার করলো, আর তখনই তদন্তকারীরা দেখতে পেল নিখোঁজ হওয়ার ঠিক আগেই মনোজের মোবাইলে একটা শেষ কল এসেছিল এক সরকারি কর্মচারীর ফোন থেকে। সেই কর্মচারীর নাম ছিল রাম নিরঞ্জন কোলে। তবে ব্যাপার হলো, নিরঞ্জন কোনো বড় কুখ্যাত গ্যাংস্টার ছিল না। সে ছিল এলাহাবাদের এক সরকারি ফ্যাক্টরির সামান্য একটা কর্মচারী। ফলে পুলিশ তাকে খুব একটা পাত্তা দেয়নি। তারা ভাবলো হয়তো কোনো মামুলি তথ্য নেওয়ার জন্য মনোজকে এসে ফোন করেছিল। তবুও পুলিশের মনে সন্দেহ দানা বাঁধছিল। সেই সন্দেহ দূর করার জন্য পুলিশ যখন নিরঞ্জনের খোঁজে তার খামার বাড়িতে পৌঁছালো, তখন চারপাশের শুনশান পরিবেশ দেখে পুলিশের মনে আরও খটকা লাগতে শুরু করলো। পুলিশ যখন খামার বাড়ির প্রধান ঘরে ঢুকলো, সেখানে কোনো নিরঞ্জন ছিল না, কিন্তু টেবিলের ওপরে পড়েছিল মনোজ সিংয়ের সেই নিখোঁজ মোবাইল ফোনটি, আর ঠিক তার পাশেই রাখা ছিল একটা কালো রঙের ডায়েরি। আর সেই ডায়েরির প্রথম পাতায় বড় বড় লাল কালিতে লেখা ছিল রাজা কোলন্দর। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ সরকারি কর্মচারীটি কেন নিজেকে রাজা কোলন্দর বলে ডাকত? সেই ডায়েরির পাতায় এমন কি লেখা ছিল যা দেখা মাত্রই অভিজ্ঞ পুলিশ অফিসারদের কপাল ঘামতে শুরু করেছিল? চলো তাহলে এবার সেটাই জানব। পুলিশ যখন সেই ডায়েরিটা খুলল, তাদের পায়ের তলার মাটি সরে গেল। ডায়েরির পাতায় কোনো সাধারণ হিসাব বা অফিসের কাজ লেখা ছিল না, সেখানে লেখা ছিল এক জঘন্য মৃত্যুর তালিকা। ডায়েরিতে একে একে 14টি মানুষের নাম লেখা ছিল, আর প্রতিটি নামের পাশে লেখা ছিল তাদের খুন করার তারিখ ও পদ্ধতি। মনোজ সিংয়ের নামটা ছিল ডায়েরির একদম শেষ পাতায়। পুলিশ তখনই নিরঞ্জন ওরফে রাজা কোলন্দরকে গ্রেপ্তার করলো। প্রথমে সে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছিল, কিন্তু পুলিশ যখন 3rd ডিগ্রি প্রয়োগ করে, তখন সে হাসতে হাসতে যা বলেছিল তা শুনে
পুলিশ অফিসারদের রক্ত হিম হয়ে গিয়েছিল। সত্যি এই ঘটনাটা রিসার্চ করতে গিয়ে আমারও গায়ের লোম খাড়া হয়ে গেছে। সে পুলিশকে বলল, তোমরা মনোজের শরীর খুঁজছো তো? আমার খামার বাড়ির কুয়োর দিকে যাও, ওখানেই ওর দেহটা পাবে, তবে মাথাটা পাবে না, কারণ মাথাটা আমি কেটে অন্য জায়গায় সাজিয়ে রেখেছি। পুলিশ সঙ্গে সঙ্গে দৌড় দিল সেই খামার বাড়িতে, আর এক এক করে কুয়ো এবং খামার বাড়ির বিভিন্ন কোণা থেকে বেরিয়ে আসতে লাগলো এক একটা নরকঙ্কাল। মোট 13টা মানুষের কঙ্কাল এবং খুলি উদ্ধার হলো। প্রতিটি খুলির ওপরে লাল এবং নীল কালি দিয়ে নম্বর লেখা ছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর শিউরে ওঠার মতো বিষয় ছিল, প্রতিটি খুলির ওপরের অংশটা নিখুঁতভাবে কাটা ছিল, যেন কোনো বাটি বা পাত্র বানানোর জন্য মাথাগুলোকে কাটা হয়েছে। ভাবুন একবার, একজন মানুষ কিভাবে এত বছর ধরে সবার চোখের আড়ালে 14 জন মানুষকে খুন করে তাদের কঙ্কাল নিজের খামার বাড়িতে জমিয়ে রাখতে পারে? আর কেনই বা সে প্রতিটি শিকারের মাথার খুলি এভাবে বাটির মতো করে কেটে রাখত? কি করতো সেই খুলিগুলো দিয়ে? এবার সেটাই জানব। জেরার মুখে পড়ে রাজা কলন্দর পুলিশের কাছে নিজের ভয়ঙ্কর ও বিকৃতি রহস্যের কথা স্বীকার করল। সে জানালো সে সাধারণ কোনো খুনি নয়, সে ছিল এক আদিবাসী কোল বংশের মানুষ, আর সে বিশ্বাস করত যে মানুষের বুদ্ধি আর গুণাবলী থাকে তার মস্তিষ্কে। তবে তার এক অদ্ভুত থিওরি ছিল। সে ভাবত, কোনো বুদ্ধিমান বা সফল মানুষকে খুন করে যদি তার মাথার ঘিলু বের করে স্যুপ বানিয়ে খাওয়া যায়, তবে সেই মৃত ব্যক্তির সমস্ত বুদ্ধি, জ্ঞান এবং ক্ষমতা সরাসরি তার নিজের শরীরে চলে আসবে। সে তার ডায়েরিতে যে 14 জনের তালিকা বানিয়েছিল, তারা সবাই ছিল সমাজের কোনো না কোনো ক্ষেত্রে অত্যন্ত সফল বা বুদ্ধিমান মানুষ। কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ বড় ব্যবসায়ী, আর মনোজ সিং ছিলেন একজন অত্যন্ত প্রখর বুদ্ধির সাংবাদিক। রাজা কলন্দর এও জানিয়েছে সে মনোজ সিংয়ের খুন করার পর তার মাথা কেটে একটা বড় পাত্রে জল দিয়ে সেদ্ধ করেছিল। তারপর মনোজ সিংয়ের ঘিলু বের করে নুন আর গোলমরিচ মিশিয়ে স্যুপ বানিয়ে খেয়েছিল। শুধু তাই নয়, সে মানুষের খুলিগুলোকে রং করে পেনদানি বানাতো, আবার কখনো কখনো নিজের ঘরের জানালার সামনে ঝুলিয়ে রাখতো, আর কখনো ফাঁকা মাঠে সেই খুলিগুলো নিয়ে মনের আনন্দে ফুটবল খেলতো। সে নিজেকে একজন সাধারণ মানুষ নয়, বরং এক আদিম যুগের নরখাদক রাজা মনে করত। নিজের বিকৃতি জিজ্ঞাসা মেটানোর জন্য সে তার নিজের পুরো পরিবারকেও এই নরকীয় কাজের সামিল করেছিল বলে পুলিশ জানতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আইন কি এই নরপিশাচকে তার যোগ্য শাস্তি দিতে পেরেছিল, নাকি সেও প্রমাণের অভাবে কিবল্যান্ডের কসাইয়ের মতো আইনের হাত গলে পেরিয়ে গিয়েছিল? চলো তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক। এই ঘটনার বিচার চলতে সময় লেগেছিল দীর্ঘ 25 বছর। ভারতের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতার কারণে রাজা কলন্দর দীর্ঘ 2.5 শতক ধরে জেলে বন্দী ছিল। অবশেষে এই ভয়ঙ্কর নরপিশাচ এবং তার সহযোগী শালা বক্ষরাজকে জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজ বৃদ্ধ রাজা কলন্দর জেলের 4 দেয়ালের ওপারে তার পাপের সাজা ভোগ করছে। কিন্তু এলাহাবাদের সেই অভিশপ্ত খামার বাড়িটি আজও ওখানকার মানুষের মনে ভয় সৃষ্টি করে। ওখানকার মানুষ রাতে ওই খামার বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। তারা বিশ্বাস করে যে 14 জন নিরপরাধ মানুষের আত্মা সেখানে ছটফট করছে। তাদের আর্তনাদ আজও রাতের অন্ধকারে ভেসে আসে। ঠিক তেমনই আমরা ভাবি আমাদের চারপাশের সমাজটা খুব সভ্য, খুব চেনা, কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ এই সভ্য মুখোশের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর আদিম বন্য পশু লুকিয়ে থাকে যাদের কল্পনা করাও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। আচ্ছা, আপনি যখন রাতে একা কোনো অন্ধকার রাস্তায় হাঁটেন, আপনার কি মনে হয় না আপনার পেছনে কেউ একজন পা টিপে টিপে আসছে? হতে পারে সে কোনো সাধারণ মানুষ নয়, হতে পারে সেও আপনার আড়ালেই নিজের কোনো বিকৃতি লালসা মেটানোর ফন্দি আঁটছে। আজকের মতো এখানেই শেষ করছি।
তবে ভিডিওর কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর মনে রাখবেন অন্ধকার সবসময় আপনাকেই দেখছে। নমস্কার।